জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝে এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে রোকসানা জুমান নিকোল। আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আমাদের সঙ্গে আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান, আছেন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমানও আছেন আমাদের সঙ্গে। আজাদ মজুমদার, এবার বাংলাদেশ প্রসঙ্গ আমাদের পার্লামেন্টেও চলে এসেছে। রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তিনি দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়ে হামলা বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিষয়টি কি আমাদের জন্য চিন্তার, টেনশনের? বিষয়টা তো অবশ্যই চিন্তার, তবে এটা আমাদের মতো করে আমরা চিন্তা করছি। আমাদের সরকার আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আমাদের দেশে যে ধর্মীয় উপাসনালয় আছে সেখানেও নিরাপত্তার ব্যাপারে আমাদের সরকার পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এখানে অন্য দেশের ভারতের যদি কেউ কনসার্ন ব্যক্ত করে, ফাইন, ওনারা ওনাদের মতো করে কনসার্ন ব্যক্ত করতেই পারেন, কিন্তু ওনারা কনসার্ন ব্যক্ত না করলেও আমরা কিন্তু আমাদের কাজগুলো আমরা করতে চাই এবং আমরা সেটা করতে চেষ্টা করছি। এটা একটা জিনিস। আর একটা জিনিস, আপনি ভারতীয় গণমাধ্যমের কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নেই, এটা শূন্যের কোঠায়। ভারতীয় গণমাধ্যম কি বললো না বললো, আমরা বাংলাদেশ সরকার এটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন না এবং এটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। যদি তবে তারা অপতথ্য ছড়ায় যেখানে সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে কেন্দ্র করে, আমরা চেষ্টা করছি এই অপতথ্যগুলোকে ক্লারিফাই করে আমাদের মতো করে আমরা যাতে আমাদের দেশের জনগণ, পাশাপাশি আমাদের নিয়ে যারা ভাবে, তারা যাতে সঠিক তথ্যটা পায়, আমরা সেই তথ্যটা আমাদের নিজস্ব চ্যানেলে সবসময় দেওয়ার চেষ্টা করছি। ভারতীয় গণমাধ্যম এক্ষেত্রে কি সংবাদ দিয়েছে বা কি সংবাদ দেয়নি, এগুলো নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। জি, ডাক্তার জাহিদুর রহমান, খবর তো অনেকগুলো, কিন্তু আমি একটু বলতে হবে আসলে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন। আজকে রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির নেতারা, এবং সেখানে যদি টপলাইন বলি, এটাই হচ্ছে টপলাইন। সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইসকন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ ও খারাপ ব্যবহার করা হয়েছে। এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে। তখন তদন্তের স্বার্থে 3 মাসের জন্য তাকে সংগঠন ও পুণ্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয়। তবে তিনি তা মানেননি, সংগঠনের নির্দেশনাও শোনেননি। এ কারণে তাকে ইসকন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাই বহিষ্কার করা হয়। কিন্তু এর আগে আমরা দেখেছি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে যাওয়া আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে ইসকন, আন্তর্জাতিক ইসকন। সোমবার তাদের অফিসিয়াল এক্স, যেটাকে আমরা টুইটার হিসেবে চিনতাম, অ্যাকাউন্টে টুইট করে আন্তর্জাতিক ইসকন বলেছে, ভারত সরকার যেন চিন্ময় দাসের মুক্তির জন্য বাংলাদেশের সঙ্গে আলোচনা করে। তার মানে আন্তর্জাতিক ইসকন চিন্ময়কে তাদের সদস্য বলছে। সেদিনই আবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়েছিল ভারত। আবার আমরাও মঙ্গলবারই তারা উদ্বেগ জানানোর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সেটার জবাব দেওয়া হয়েছে। এই যে 3টি ঘটনার কথা বললাম, কথাই তো তাহলে মিল রইল না, রইল কি কোনটার সাথে কোনটা? একদমই না। আমি খুব মনোযোগ দিয়ে আজকে সংবাদ সম্মেলনটা খুঁটিনাটি শুনেছি, যতজন কথা বলেছেন কি কি বলেছেন। খুবই দায়সারা গোছের একটা সংবাদ সম্মেলন, যেটাকে আমরা খুব স্ট্রংলি ডিনাউন্স করি। যে কেন বলছি এটা, ওনারা বলছেন উনি সদস্য নন। আচ্ছা, তারও আগে একটা কথা একটু যদি বলি, ধরুন তার বিরুদ্ধে কি অভিযোগ করেছে, সেটা কিন্তু সেন্ট্রাল ইসকন থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো এমন একজন মানুষ সনাতনী জাগরণের জোটের নামে হিন্দু সম্প্রদায়ের অধিকারে লড়াই করছেন, এটা তো ইসকন বাংলাদেশ জানতো। ওনাকে জানিয়েছিলেন কাউকে? উনি কি এই পদে থেকে এই অধিকারের লড়াই করতে পারেন না। ওনারা আজকে যখন এটা করলেন, তখন ওনাদের উচিত ছিল, আমি গতকালই এই ধরনের কথা বলেছি, আমি আজকে আবার এখানে বলতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক ইসকনকে বলতে হবে ইনি ইসকনের সদস্য নন, নেতা তো দূরেই থাকুক,
সুতরাং আপনারা আপনাদের স্টেটমেন্ট প্রত্যাহার করবেন। এবং শুধু সেটা না, আমি ভারতের সরকার তো বটেই, আমি ভারতের মিডিয়া দেখছিলাম, তাদের মূল ন্যারেটিভ হচ্ছে একজন প্রিস্ট, তাদের হিন্দু ধর্মের প্রিস্টকে ইসকনের বাংলাদেশ হ্যারাস করছে, এবং ইসকন মানুষকে খাওয়ায় প্রচুর, ওদের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরকম একটা অসাধারণ দাতব্য প্রতিষ্ঠানের একজন গুরুকে বাংলাদেশ হেনস্থা করছে। দ্যাট ইজ দ্য ন্যারেটিভ। সো বাংলাদেশ ইসকনের এই জিনিসগুলো সিরিয়াসলি বলা দরকার ছিল যে ভারত সরকার ডিসইনফরমেশন ছড়াচ্ছে, সেন্ট্রাল ইসকন ডিসইনফরমেশন ছড়াচ্ছে, ভারতীয় মিডিয়াও ডিসইনফরমেশন ছড়াচ্ছে। তাদের মুখ থেকে এই কথাগুলো আসা জরুরি ছিল, যদি তারা তাদের এই জায়গাটা আরো স্পষ্ট করতে পারতেন। তারা সেটা করেননি, এবং এই কারণে আমি বলবো এটা তারা মিস করেছেন মনে করি না, আমার কাছে এটা ডেলিবারেট মনে হয়। তারা যতদিন পর্যন্ত এটা করবেন না, এই ব্যাপারে তাদের আন্তরিকতা আছে বলে আমি বিশ্বাস করবো না। কারণ তারাই সেটা পারেন, তারাই বাংলাদেশের ইসকন, তারাই সেটা করতে পারেন, কিন্তু তারা সেটা করেনি। সুতরাং অত্যন্ত অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং দায়সারা একটা স্টেটমেন্ট তাদের কাছ থেকে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এক মত বিনিময় সভায় গিয়ে বলেছেন, আজকে কষ্ট হয়, দুঃখ হয়, এখানে আসার আগে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিল, এসে বলেছে স্যার আজকে মন খুব খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন? বললো গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই এতদিন ধরে যে কষ্ট, যে পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষগুলো চলে যাওয়া, সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। ফখরুল সাহেব বলেছেন, মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে, এবং সেটা করছে কথিত ফ্যাসিবাদ। বলেছেন আমাদের কাজের কারণে এই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে। বিএনপি আশঙ্কা করছে যারা গেছে তারা আবার ফিরবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। বিএনপি মহাসচিব যে আশঙ্কা করেছেন, এই আশঙ্কা তো এদেশের অনেক মানুষেরই, আমারও অনেকেরই হয়তো হবে। আমরা যাদের কথা শুনি তাদের অনেকের মধ্যেই আশঙ্কা দেখতে পাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের 16 বছর ধরে যেই ফ্যাসিবাদের যেই লোকগুলোকে বিভিন্ন জায়গায় তার এস্টাবলিশ করে গেছে, তার মধ্যে খুব হাতে গোনা কিছু সংখ্যকই পালিয়ে গেছে, হাতে গোনা কিছু সংখ্যকই চাকরিচ্যুত হয়েছে, বা তারা ঠিক পদে নাই, তারা কোনো না কোনো ভাবে এখন ঘাপটি মেরে আছে। এবং তারা শেখ হাসিনা ইন্ডিয়া বসে যে অডিও বিপ্লব করে যাচ্ছে, সেই বিপ্লবের তারা সঙ্গী সাথী হিসেবে নিজেদের এখনো মনে করে, এবং যে কোনো সময় চট করে তাদের নেত্রী চলে আসতে পারেন, অথবা ভারত তাদের ক্ষমতায় বসিয়ে দিতে পারে, এই দুঃস্বপ্নকে তারা স্বপ্ন মনে করেন। এখন সেই অবস্থায় যদি আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি, তাদের কথা সুরে যদি তাল লয়ে একটু ভিন্নতা দেখি, আমরা একটু অনক্য সুর বাজে মাঝে মাঝে, তখন তো ওই সুযোগটা তারা নিতে চাইবে। এই যে বাংলাদেশে গত 3 মাসে ফ্যাসিবাদদের দোসর, খুনি, হত্যাকারী, গুম খুনের সঙ্গে যুক্ত, মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত, টাকা পাচারের সঙ্গে যুক্ত, সর্বশেষ ছাত্র জনতাকে হত্যার সঙ্গে যুক্ত, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা গ্রেফতার করতে পারলাম না। তাদের কারা আশ্রয় দিল, কারা দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করলো, কোথায় গেল, সেগুলো আমরা কিছুই জানি না। আমাদের গোয়েন্দা তৎপরতা কোথায়? এই যে গত কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যা ঘটছে, চিটাগাঙে যা ঘটলো, এটা তো হুট করে কোনো বিপ্লবী সংগঠন নয় যে হুট করে ঘটিয়ে হুট করে চলে গেল। এইটা ছাত্র জনতা, তাদের কারো কারো ন্যায্য দাবি আছে, কারো অন্যায্য দাবি আছে, কারো ভুল বুঝাবুঝি আছে। তাহলে এই যে বাস ভরে সারা দেশ থেকে লোক নিয়ে আসা হচ্ছে, অনুমতি ছাড়া শাহবাগে জড়ো করা হচ্ছে, তাহলে আগে 5-7 লোক জড়ো হলে গোয়েন্দা রিপোর্ট চলে আসতো, সেটা বাধা দেওয়ার জন্য বাহিনীর পর বাহিনী ছুটে যেত। আজকে সেই গোয়েন্দা রিপোর্ট গুলি কোথায়? তার মানে গোয়েন্দা তৎপরতায় দেশে ফাংশন করছে না। এখন এইভাবে প্রশাসনে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে, সরকারের মধ্যে, এমনকি সরকারের কোর যে বাহিনী যারা দেশ পরিচালনা করে, তাদের কাজের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে কারো কারো, যে কে কে ঢুকে পড়লো। ছাত্র জনতা যারা এই সরকারের যাদের রক্তের উপর দিয়ে আসলো, সেই ছাত্র জনতাকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে রাস্তায় আন্দোলন করতে নামতে হয়। যে রাজনৈতিক দলগুলো 16 বছর ধরে জীবন দিল, রক্ত দিল, তাদেরকেও এখন নাখুশ হয়ে ভিন্ন সুরে কথা বলতে হয়। ফলে যদি এই সরকার, রাজনৈতিক দল, গণঅভ্যুত্থান এবং ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরোধী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা
সকলের মধ্যে যে ঐক্যটা দরকার ছিল, এদের বিতরণের জন্য যেরকম ঐক্য হয়েছিল, আবার দেশ গঠনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, এবং দেশে যাতে ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে, পুনর্স্থাপিত না হতে পারে, সেই জন্য যে ঐক্যটা দরকার ছিল, সেখানে কোথায় যেন একটা ঘাটতির সুর আমরা কিন্তু ইতিমধ্যেই পাচ্ছি। এবং সেইখানে সরকারের তরফ থেকেও দায়িত্ব আছে, এই স্টেক হোল্ডার যারা সবাইকে তাদের মতামত নেওয়া, কথা বলা এবং দূরত্বকে দূর করা। আর রাজনৈতিক দল এবং ছাত্র জনতা তাদের তরফ থেকে দায়িত্ব আছে এদেরকে সহযোগিতা করা। এখন সহযোগিতা নেওয়ার মনোভাবও যেমন সরকারের পক্ষ থেকে থাকতে হবে, আবার সহযোগিতা করার মনোভাবটাও রাজনৈতিক দল, নেতৃবৃন্দ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে থাকতে হবে। ইতিমধ্যে একটু ঘাটতি কোথাও কোথাও লক্ষণীয় হচ্ছে, সে কথাই তিনি হয়তো ইঙ্গিত করেছেন। কিন্তু এই চট্টগ্রামের ঘটনার পরে অভূতপূর্ব ঐক্য আমরা আবার লক্ষ্য করছি। এটাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য। যার যার রাজনীতি, যার যার আদর্শিক অবস্থান, যার যার কিছু স্বার্থ চিন্তাও থাকে রাজনৈতিক দলের, তাদের কৌশল থাকে, সেই বিবেচনায় কোথাও কোথাও ভিন্নতা থাকলেও যখন ক্রাইসিস তৈরি হয় তখন যে আবার এক হতে পারছে। এই যে একজন আইনজীবী, সরকারি আইনজীবীকে যেভাবে হত্যা করলো, এই হত্যার পরে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা, সরকার সবার তরফ থেকে সম্প্রীতি রক্ষার, বিশৃঙ্খলা না করবার যে আহ্বান জানানো হয়েছে, সেটা অক্ষর অক্ষরে পালন করেছে এদেশের আলেম সমাজ, ছাত্র জনতা, দেশবাসী, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি। এটাই আমাদের ঐক্যের শক্তি। এইটা যদি আমরা বহাল রাখতে পারি, তাহলে বিএনপি মহাসচিব বা অনেকে যে আশঙ্কা করছেন সেটা হয়তো বাস্তবে রূপ নেবে না। কিন্তু যদি আমরা এই ঐক্যটা বিনষ্ট হতে দেই, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থকে বড় করে দেখি, অথবা সরকারের চেয়ারে যারা বসছেন তারা নিজেদেরকে একটু ভিন্ন শ্রেণীর ভাবতে শুরু করেন, যেটা যারাই যখন চেয়ারে বসে তাদের মধ্যে ভাবটা চলে আসে, তাহলে সমস্যা হবে। জি, লুৎফর রহমান, দুটি প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করছিলাম, একটু বলি, নৈতিক স্খলনের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছিল ইসকন তাদের কার্যক্রমে, তাই এই সংগঠনের নয়। সংবাদ সম্মেলনে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে চিন্ময়ের কার্যক্রমকে ইসকনের সাথে জড়িয়ে অনেকে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এবং চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকন জড়িত নয় উল্লেখ করে জড়িতদের শাস্তিও চেয়েছেন চারুচন্দ্র। আহ্বান জানিয়েছেন যে উস্কানিতে কান না দিয়ে দেশের শৃঙ্খলা বজায় রাখার। অনেকেই ইসকন নিষিদ্ধের দাবি তুলছে, কেউ কেউ। আপনাদের অবস্থান কি সেটা বুঝতে চাই। এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আরেকটি প্রশ্ন আছে আপনার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন সবাইকে। প্রথম কথা হচ্ছে, ইসকন নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রশ্ন এটা প্রথম নয়, এই ঘটনার ভেতর দিয়ে নয়, এর আগেও ছিল। নানা ধরনের কর্মকাণ্ডে ইসকনের কথা জনগণের সামনে এসেছে, জনগণ ইসকনের ব্যাপারে বলেছে। এইবার যে বাস্তবতা ইসকনের কথা জনগণের সামনে এসেছে এবং ইসকন যেভাবে হাজির হয়েছে, এটা খুবই ভয়াবহ আকারী। কারণ ইসকনের যে নেতা, যে চিন্ময় কৃষ্ণ দাস, তার ব্যাপারে আমাদের জাহেদ ভাই যেটি বললেন, তার ব্যাপারে যে অভিযোগ, খুবই সুনির্দিষ্ট অভিযোগে কিন্তু তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তো বহিষ্কারের ফলে আমার কাছে এই দেশের, আমি প্রশ্ন রাখতে চাই এই দেশের হিন্দু সমাজের যারা হিন্দু সংখ্যালঘু অধিকারী আন্দোলন করছেন তাদের কাছে, আপনারা এমন একজন মানুষকে নেতা বানালেন যে কিনা অলরেডি একটি সংগঠন থেকে বহিষ্কারকৃত একজন মানুষকে আপনারা নেতা বানালেন। এটা হচ্ছে, আমি মনে করি এই তাদের আন্দোলনের দাবি দেওয়ার সাথে আমাদের দ্বিমত নাই। তাদের আন্দোলন তারা করবেন, তাদের অধিকারের আন্দোলন তারা করবেন, কিন্তু তারা নেতা বানানোর ক্ষেত্রে সতর্ক হলেন না। যার ফলে একটা বাংলাদেশের মানুষ বিগত 24 ঘন্টায় যে ধরনের সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, এটা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসকে আরো একটা উন্নত জায়গায় নিয়ে গিয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের মানুষের ভেতরকার আকাঙ্ক্ষা হচ্ছে দল মত নির্বিশেষে একটা হারমোনি তৈরি করা, একটা সোশ্যাল হারমোনি তৈরি করা, সেটার প্রমাণ তারা দেখিয়েছে। এখন জনগণের কাছে ইসকন নিয়ে যে প্রশ্ন, সেটার জবাব তো ইসকনকে দিতে হবে। তারা যে ছলচাতুরিটা করছে, একবার তারা বলছে যে ইসকন তার দায় নেবে না, আবার এদেশের হিন্দু কমিউনিটির মানুষজন যারা আছে তাকে কিন্তু ইসকনের একজন সদস্য হিসেবে বিবেচনা করছে এবং তাকে তার মুক্তি চাইছে, এবং তার নামে যে স্লোগান মিছিল হচ্ছে তাকে কিন্তু ইসকনের একজন নেতা হিসেবেই চাইছে। আমার কথা হচ্ছে, তার বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহী মামলা হলো, তারা তো সেই মামলাটাকে, সেই চিন্ময় প্রভুর দায়িত্ব ছিল সেই মামলাটাকে আইনিভাবে মোকাবেলা করা, কিন্তু সেটা সে না করে জায়গায় জায়গায় বিশাল জমায়েত করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে
এদেশের সাধারণ হিন্দুদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তো এই জায়গায় মনে করি জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণ যদি চায় ইস্কন নিষিদ্ধ হোক, সেটা অবশ্যই হওয়া উচিত। কারণ ইস্কন যদি এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে থাকে, আমি মনে করি বাংলাদেশের সামগ্রিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। জি, লুৎফর রহমান, গণ অভ্যুত্থান ও ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে একটা ফেসবুক পোস্ট করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, এবং সেখানে তিনি বলছেন মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে। তিনি বলেছেন এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন ছিল, এবং এটাও উল্লেখ করেছেন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাসে ছাত্রদের ভিলিফাই মানে সম্মানহানি করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে, অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেনি, বরং ছাত্রদেরকে তারা শত্রু হিসেবে গণ্য করেছে। এসবের পরিণতি কি ভালো হচ্ছে নাকি হবে, সে প্রশ্ন তুলে মাহফুজ বলেছেন মনে রাখতে হবে বিদেশি শক্তির কোনো সাধ্য নেই এই দেশের মানুষকে পদানত করার, কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারীর এ শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি ও প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলবো, অথবা আপনারা চোখ খুললেই দেখতে পাবেন। তিনি বলেছেন অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায় পালন করছে বা হঠকারীর ভূমিকায় তারা দেখেছেন। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টা করছি। এই হঠকারী কারা লুৎফর রহমান? আমরা অভ্যুত্থানের পরে যখন সাধারণ শিক্ষার্থীরা নানা কাজে মাঠে নেমেছে, যেহেতু এই অভ্যুত্থান এমন একটা সময় সংগঠিত হয়েছে যখন আমি মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব একটি অস্তিত্বের মুখে পড়ে গিয়েছিল। তো সেই জায়গায় যখন রাজনৈতিক দলগুলো আসলে আশা হারিয়ে ফেলেছিল, আমি তাদের যদি বিগত দিনের দেখি, তো সেই জায়গায় এই ধ্বংসস্তূপের মাঝে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল এদেশের ছাত্র তরুণ সমাজ। তো সেই জায়গায় তারাই এই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়ে এই অভ্যুত্থানের সংগঠিত করেছে, এবং তাদের সাথে পরবর্তীতে রাজনৈতিক দল, সাধারণ শ্রমিক, অনেক মানুষই স্বাভাবিকভাবে চলে এসেছে। তো সেই জায়গায় স্বাভাবিকভাবেই ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে বা প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা করা হবে। আপনি দেখবেন পতিত ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন শান্ত ভাইয়ের ভাষায় যেটি বললেন অডিও বিপ্লব করে বেড়ান, তখন কিন্তু তার প্রধান লক্ষ্য থাকে হচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে। সমন্বয়কদেরকে লক্ষ্য করে কিন্তু তিনি বলেন যে তাদেরকে কিভাবে শাস্তি তিনি দিবেন। তো এই জায়গাটিতে আমরা বুঝি তাহলে এই যে সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী যাদেরকে এক ধরনের বিশ্বাসের জায়গায়, আস্থার জায়গায় রেখেছে, স্বাভাবিকভাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে পারলে এক শ্রেণীর আমি মনে করি যারা পতিত ফ্যাসিবাদের দোসর এবং যারা এই যে বাংলাদেশের যে নতুন গতিমুখ তৈরি হয়েছে সেই গতিমুখকে যারা চায় না, যারা নতুন রাজনৈতিক একটা পরিবর্তনের কথা আমরা বলছি সেটাকে চায় না, তারা তো আপনাদের মিত্র নন। মাহফুজ আলম বলেছেন অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। আপনি যাদের কথা বলছেন ফোন কল রেকর্ড বা দেশের বাইরে থেকে, তারা কি মিত্র? আমি মিত্রের জায়গায় মাহফুজ আলম যেটি বলেছেন, আমি আসলে তার পুরো বক্তব্য আমি নিজেও ক্লিয়ার না কোন জায়গা থেকে বলেছেন। এটি যদি আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কথা বলেন, আমি মনে করি এই দ্বন্দ্বগুলো আসলে পরিকল্পিত ভাবেই লাগানো, এবং ছাত্রদের ভেতর থেকে এক ধরনের অসহিষ্ণু আচরণের প্রকাশও ঘটছে। কারণ অভ্যুত্থানের পরে ঠিক মতো প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটিও আসলে পরিচালিত হচ্ছে না। আমরা যে কলেজগুলো ঘোষণা দিয়ে যখন পাল্টা আক্রমণগুলো হচ্ছিল, আমি এর দায় সরকারকেও দিতে চাই। আপনারা কি করেছেন 2 দিন আগে ঘোষণা দিয়ে? আমরা বরঞ্চ প্রধান উপদেষ্টার উপর প্রেস সচিবের কাছ থেকে প্রশ্নের উত্তরটা জেনে নেই। আজাদ মজুমদার শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও মাহবুবুর রহমান মোল্লা কলেজে লুটপাট ভাঙচুর, দুটি ঘটনাই কিন্তু আগে ঘোষণা দিয়ে ঘটানো। সানডে মানডে, যেটাকে সাংবাদিক মাসুদ কামাল সানডে মানডে করে দিব, উনি ব্লগ বানিয়েছেন। আবার চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার ঘটনা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি যে হতে পারে এটা আসলে বোঝা যায়। এটার জন্য আসলে খুব রকেট সায়েন্স লাগে না, মানে গোয়েন্দা তথ্য আগে থেকে থাকতে হবে এমন কিছু নয়। এসব ঘটনায় যে ক্ষয়ক্ষতি হলো এবং একটি প্রাণ চলে গেল, সেটার দায় কি সরকার এড়াতে পারে কিনা? না, অবশ্যই যে কোনো নাগরিকের উপর যদি আক্রমণ আসে, কোনো নাগরিক যদি আক্রান্ত হয়, তাহলে তার দায় দায়িত্ব সরকারের উপরও কিছুটা আসে। এটা নিয়ে
দ্বিমত করার কোনো সুযোগ নেই, যেহেতু নাগরিকদের নিরাপত্তার দায়িত্বটা সরকারের। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা, এই বিষয়গুলো এরা কিন্তু একটা পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু একটা এক ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীতেও কিন্তু এক ধরনের পুনর্গঠন চলছে। শুধু পুনর্গঠন নয়, পাশাপাশি যে রাইট কন্ট্রোলের যে ড্রিলটা, সেই ড্রিলটাও চেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো কারণে কোনো ধরনের রাইট কন্ট্রোল করতে গিয়ে জানমালের অহেতুক কোনো ক্ষতি না হয়। এই ক্ষতিটা এড়ানোর জন্য পুলিশ প্রশাসনকে ট্রেনিং দিয়ে সর্বোচ্চভাবে প্রস্তুত করার চেষ্টা চলছে। তো এইসব যখন করা হচ্ছে, এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আগাম তথ্য হয়তো পাওয়া যায়নি, এটা নিয়ে আসলে তর্ক করার কোনো সুযোগ নেই। সরকারের সংস্থাগুলোর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যর্থতা আছে। আর যেভাবে ঘোষণা দিয়ে যেভাবে করা হচ্ছে, যেভাবে আরো আদালত প্রাঙ্গণে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, এটার জন্য সরকার সবার কাছ থেকে সহযোগিতা চেয়েছে। আমি মনে করি না যে এই ক্ষেত্রে যতটুকু সহযোগিতা পাওয়া একটু প্রয়োজন। পরিষ্কার হয়ে আজাদ মজুমদার, যখন দুটি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিল যে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছে, সেই খবর কি তখনই আপনাদের কাছে পৌঁছায়নি? সংবাদ মাধ্যমগুলো তো তখনই তুলে ধরেছে। সেই তথ্য তো সরকারের কাছে ছিল এবং সেখানে পুলিশও ছিল। হ্যাঁ। যাত্রাবাড়িতে যখন সংঘর্ষ হয়, আমরা এই ঘটনার সময় ওই দিন রিপিটেডলি পুলিশের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। মানে সেই কলেজগুলো অনেকে, আমি আপনাকে এই কারণে প্রশ্ন করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, তখন উপদেষ্টারা কেউ তখন কেন স্পটে যাননি, বা সমন্বয়করা কেন স্পটে যাননি? সেই প্রশ্নটা আপনাকে আমি করবো, কেন উপদেষ্টারা কেউ গিয়ে থামানোর চেষ্টা করলেন না? এটা উপদেষ্টাদের চেয়ে বেশি প্রয়োজন ছিল ওই সময় অ্যাকচুয়ালি পুলিশের যাওয়া, কারণ প্রথমত পুলিশকে এটা থামাতে হতো, তারপরে উপদেষ্টারা যাবেন। নিশ্চয়ই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে উপদেষ্টা সহ সরকারের আরো যারা আছেন তাদেরও যেতে তো কোনো বাধা নেই। কিন্তু মূল দায়িত্বটা ছিল পুলিশের, এবং পুলিশকে ওই সময় সক্রিয় করার জন্য সম্ভব যত রকমের চেষ্টা আছে, পুরো চেষ্টাটাই করা হয়েছে। পুলিশে মাত্র একটা বড় রদবদল হয়েছে সপ্তাহখানেক আগে। পুলিশ প্রশাসনও নানা ধরনের পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি একটু আগেও সেটা বলেছি। পুলিশের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, তারা যদি এই মুহূর্তে পুরোনো স্টাইলে যদি অ্যাকশনে যায়, তাহলে তাতে ক্ষয়ক্ষতির মাত্রা আরো বাড়বে। যাতে কোনো ধরনের এখানে ছাত্ররা ইনভলভ, সাধারণ জনতা ইনভলভ, আরো অনেক ধরনের স্টেক হোল্ডার, দেখা যাচ্ছে যে এখানে আরো অনেক ধরনের লোকও ঢুকে গেছে, পরবর্তীতে দেখা গেছে। পুলিশ খুব সতর্কভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছে। হয়তো তারা কিছুটা পেরেছে, হয়তোবা আরো বড় ক্ষয়ক্ষতি হতে পারতো। এভাবে ঘোষণা দিয়ে যেভাবে এরকম লড়াইয়ে নামলো ছাত্ররা, এবং যে কারণটা দিয়ে নামলো, সেই কারণটা খুব একটা গ্রহণযোগ্য না। এখানে পরিষ্কার এখানে কারো না কারো ইন্ধন আছে, এটা ষড়যন্ত্র পার্ট হতে পারে। আমরা যে ষড়যন্ত্রের কথা এতক্ষণ আলোচনা করছি, এতক্ষণ না বেশ কয়েকদিন ধরে আসলে মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতির উদ্দেশ্যে যেদিন ভাষণ দিয়েছেন, উনিও কিন্তু সবাইকে সতর্ক থাকতে বলেছিলেন। আমরা শুধুমাত্র যে সরকার তো অবশ্যই সতর্ক আছে, সরকারের পাশাপাশি যারা জনগণ, রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন, যারা এই মুহূর্তে সমাজে সক্রিয় আছে, সবাইকে উনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং এই সতর্কতার কারণেই আমরা আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়তো এড়াতে পেরেছি, কারণ তারা যে বিষয়গুলো নিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে, এই বিষয়গুলো তো এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার মতো বিষয় নয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গত কয়েকদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। আপনার কি মনে হয়, অন্তর্বর্তী সরকার কি শক্ত হতে পারছে না, নাকি শক্ত হতে চাচ্ছে না? আমার ধারণা শক্ত হতে চাইছে না, এবং এটা একটা ভুল সিদ্ধান্ত। আমি আমাদের প্রধান উপদেষ্টা যতগুলো ভাষণ শুনেছি, আমি জিনিসটা ল্যাক করে বলে মনে হয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি কথাগুলো বলেছি। ডক্টর ইউনূস যখন এই দায়িত্বে আসেন, উনি খুব ভালো মোটিভেটর। উনি সবাইকে খুব মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন, যেগুলো আমরা যেন না করি, এগুলো করলে এই সমস্যা হবে। কিন্তু দিনের শেষে সরকার একটা প্রশাসক, আমরা শাসন বিভাগ বলি। প্রয়োজনে আপনাকে বল প্রয়োগ করতে হবে। শেখ হাসিনার বল প্রয়োগকে আমরা ডিনাউন্স করি, সমালোচনা করি, কেন? ওই বল প্রয়োগটা লেজিটিমেট না। ফলে বল প্রয়োগ যদি জনগণ মনে করে ইটস লেজিটিমেট, তাহলে বল প্রয়োগ জনগণ
মেনে নেবে। যিনি বল প্রয়োগের শিকার হবেন তাকে তো ভালো লাগবে না, কিন্তু গ্রেটার জনগণ তেমন কোনো দাবি নেই। আপনি ঘন্টার পর ঘন্টা মানুষের সংকট তৈরি করছেন, আপনি বল প্রয়োগ করছেন না, মনে করছেন যে আমি খুবই সফট ভাবে এই সবকিছু হ্যান্ডেল করবো আলোচনার মাধ্যমে। আপনি কিন্তু হাজার হাজার মানুষের কাছে ভুল মেসেজ দিলেন, এবং আপনার গভর্নেন্স ঠিক নেই। এই মেসেজ শুধু আমাদের না, গ্লোবালি আছে। আপনি ইন্ডিয়া সরিয়ে রাখেন, এখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই আলোচনা হচ্ছে যে বাংলাদেশের গভর্নেন্স এখন মেজর সমস্যা আছে এবং ডক্টর ইউনূস দেশ ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছেন না। এটা একদম ভেরি ক্লিয়ারলি বলা হচ্ছে। সুতরাং সরকার যদি মনেও করে থাকে যে আমি এভাবে না ওভাবে ম্যানেজ করতে পারবো, আমি দেখেছি কোন কোন উপদেষ্টা বলছেন আমরা যদি বল প্রয়োগ করি তাহলে তো বলবেন আগের মতো হয়েছে, তো তাহলে ওনারা কোনোদিন বল প্রয়োগ করবেন না। ওনাদের নিশ্চিত করতে হবে আগের মতো ভাবে বল প্রয়োগ করা হবে না, আগের মতো কারণে বল প্রয়োগ করা হবে না। ওনাদের এটা নিশ্চিত করতে হবে। খুব খারাপ শোনায়, কিন্তু রাষ্ট্রকে বল প্রয়োগ করতে হয়, এবং যখন আপনি করছেন না তখন যাতা ঘটার প্রবাবিলিটি তৈরি হয়। যে কোনো কিছু আপনি করতে পারেন। আর জিনিস একটু যোগ করি, গোয়েন্দা ব্যর্থতার কথা বলছেন, সায়ন্ত ভাই কথাটা তুলেছিলেন। এই যে একটা লিফলেট ছড়ানো হলো, ছড়িয়ে আপনি মানুষকে বলছেন শাহবাগে আসলে 1 লাখ থেকে 1 কোটি টাকা পাওয়া যাবে। আমি অনেকে বলতে শুনলাম, ওনারা আবার আলোচনা করে কনভিন্স করছেন, জিজ্ঞেস করছেন একজনকে, বলছে একজন লোক আসছে, আমরা জিজ্ঞেস করলাম কোথেকে টাকা দিবে, বলছে ডক্টর ইউনূসের ব্যাংক আছে না, ওই ব্যাংক থেকে টাকা দিবে। সো সপ্তাহের পর সপ্তাহ আপনি জনসংযোগ করছেন এগুলো, এবং আগের দিন সন্ধ্যায় ফেসবুকে সয়লাভ হয়ে গেছে, লোকজন স্ট্যাটাস দিচ্ছে যে লোকরা কিন্তু ঢাকায় যাচ্ছে। এই কারণে আমাদের গোয়েন্দা সংস্থা কিছুই জানেন না, এরপর ঢাকায় এসে এতজন এসে হাজির হয়ে যায়। সো ফেইলিয়ার বলবো না, কিন্তু আমি এটাকে, ইট ওয়াজ সো অবভিয়াস যে এটা মিস হতে পারে না। তার মানে কি সরকারকে ইচ্ছে করে তথ্য দেওয়া হয় নাই? এবং এতগুলো গোয়েন্দা সংস্থা, আমার একসময় খুব মনে হতো, এটা দর্শকদের উদ্দেশ্যে বলি, যে এতগুলো গোয়েন্দা সংস্থা কেন? এনএসআই আছে, ডিজিএফআই আছে, এসবি আছে, এরকম বিভিন্ন রকম আছে। উদ্দেশ্য নাকি আসলে কোনো না কোনো একটা চ্যানেল থেকে যাতে আপনি তথ্য পান, একটা দুটোর উপরে রিলেটেড। সো এতগুলো গোয়েন্দা সংস্থা একসাথে ফেল করতে পারে? আই ডাউট। সো যদি ফেল নাও করে থাকে, ইচ্ছাকৃত যদি কিছু হয়ে থাকে, এগেইন এটা সরকারের ফেইলিয়ারের জায়গা। একটা কথা মনে রাখতে হবে সরকারকে, আমি আশা করি আজাদ ভাই এটা পৌঁছে দেবেন, আর আমাদের কথাও আশা করি পৌঁছবে। সরকার কথা শুনে আমরা খেয়াল করেছি, সেটা হলো 100 দিন পার হয়ে গেছে, 115 দিন, 20 দিন যেতেই থাকবে। দিনের শেষে আপনি এটাকে ম্যানেজ করতে পারছেন কি পারছেন না, এটাই হলো শেষ কথা। আমরা যতই বলার চেষ্টা করি না কেন, একটা ডিস্ট্রাক্টেড সিস্টেমের উপরে আসে, আই এগ্রি, এবং এটা আমি মানতে প্রস্তুত। আমি সত্যিকার অর্থে বাংলাদেশ যে জায়গায় আছে আমি প্রশংসা করি। সিচুয়েশন আরো অনেক খারাপ হতে পারতো। আমাদের মানুষ, এই যে চিটাগংয়ে যে ঘটনা ঘটলো, আপনি জাস্ট উল্টোটা চিন্তা করেন তো, ইন্ডিয়াতে উল্টো ঘটনাটা ঘটেছে, কিছু মুসলিম মিলে একজন হিন্দু মানুষকে কুপিয়ে হত্যা করেছে, কি হতে পারতো? সেই তুলনায় আমাদের দেশের মানুষ চিটাগং না কোথাও লিস্ট কোনো কিছু করে। হাউ টলারেন্ট উই আর। সরকার ছিল না 3 দিন, আমরা অসাধারণ করেছি, কিন্তু মানুষ এগুলো তার জায়গা থেকে করেছে। এবার আসলে সরকারকে রোল প্লে করার জায়গা, এবং দিনের শেষে মানুষ বিরক্ত হতে শুরু করেছে। আমি জানি না সরকারের ওই জায়গায় থাকলে, এখন আজাদ ভাই ওই জায়গায় আছেন, ওনারা কোনো না কোনো ভাবে সারাউন্ডেড থাকে তো সাম পিপল, ওনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমরা যখন শুনি আমি প্রবলেম দেখি। আমি আমার একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করি। মানুষও সামহাও মনে করে যে সরকারের লোকজনকে চিনি, অনেক উপদেষ্টাকেও চিনি, আজাদ ভাইদের সাথে পরিচয় আছে। তিতুমির কলেজ যেদিন রাস্তা ব্লক করেছে, আমি অনেকের ফোন পেয়েছি যে আমার এই অবস্থা হচ্ছে এবং সরকার কোনো স্টেপ নিচ্ছেন না। আমি অনেক পরিচিত মানুষ যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় থেকেছেন, হেঁটে সামনে গেছেন, ওনারা আর আসলে ওটা শুনতেই প্রস্তুত নন, এভাবে যে প্রত্যেকের তো দাবি জানানোর অধিকার আছে, 15 বছর দাবি জানাতে পারে নাই, এগুলো আর কেউ শুনতে প্রস্তুত না। মানুষ এভাবে অসন্তোষ প্রকাশ করছে। সরকারকে এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে এবং সরকারকে স্টেপ নিতে হবে। আরেকটা জিনিস আমি যোগ করে, লুৎফর, এখানে লুৎফর আছেন, আপনি যারা মাহফুজের যে মন্তব্যটা করেছেন, আমি একটু পড়ি, আপনি কাদেরকে ইন্ডিকেট করেছে আপনি বোঝেন, আমি আপনাকে বুঝিয়ে দিই। সামহাউ নিকোল যে অংশটা পড়েছেন এটা ওখানে স্কিপ করে গেছেন, আমি পড়ি। এদিকে বাম এবং ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তিগণ অভ্যুত্থান এবং পরবর্তীতে সরকারের নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন। তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ এবং উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। বিপ্লবী জোশ এবং উন্মত্ততা আছে, কিন্তু এর আগের যে বাক্যটা আছে আপনি খেয়াল করবেন, আমি সিরিয়াসলি মনে করি, এবং উনি সরকারের অংশ, এখানে আমাদের সরকারের আরেকজন আছে, উনি উপদেষ্টা, তার জায়গা থেকে এই যে মন্তব্যটা, উনি যে রিজন আইডেন্টিফাই করছেন, এই জিনিসগুলো আমাদের অনৈক্য তৈরি করার পেছনে সিরিয়াসলি কাজ করে। এবং এই ধরনের মন্তব্যগুলো কি বিভাজনের দিকে, মানে বিভাজনের ফাঁদে আমার সবাইকে ফেলছে কিনা, সেটা নিয়ে আজকে আলোচনা চলছে, চলবে। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। আচ্ছা শান্ত,
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, কি উন্মাদনা! কিছু সংখ্যক মানুষ আছেন আপনাদের সোশ্যাল মিডিয়া, আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বেরোতো না। ফখরুল সাহেব বলেছেন যে দুর্ভাগ্য আমাদের, কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয়, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আমি কারো নাম বলবো না, কারো নাম বলতে চাই না। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। বিএনপি মহাসচিব আসলে কাদেরকে মিন করলেন? দেশের বাইরের কোনো ব্লগারদের কি না? কেন তিনি সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, নাকি অন্য কাউকে? এটা বলছেন যে দেশবাসী একটু খেয়াল রাখলে বুঝতে পারবে যে এই সরকারের কিছু সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত আছে, তার সমালোচনা একরকম, সেটা তো আমরা সবাই করছি, মন খুলে করছে, এবং স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের প্রশ্ন করুন, আমরা করছি। কিন্তু সেই করার ধরনটা যদি এই হয় যে ওইখানে আগুন জ্বালো, ওইখানে গরু জবাই করো, ওইখানে জিয়াফত করো, এদেরকে উৎখাত করো, এই বিপ্লবী চেতনা নিয়ে যেই কথাগুলি এখন হচ্ছে, সেটা আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে কিনা। কারণ আমাদের যাদের কথা একটু মানুষ শোনে, পছন্দ করে, তারা যদি একটা হঠকারী সিদ্ধান্ত বা কথা বলি, তার প্রভাব অনেক। এইটা একটা বিষয়। ফলে যারা আমরা এটা বলছি তাদেরকে ঐক্যের স্বার্থে বুঝে শুনে কথা বলতে হবে। আবার উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে যে কথাটা উঠছে, তিনি একটা চেয়ারে আছেন, তাকে আবার ওই তাদের সঙ্গে তাল মিলালে হবে না। পাল্টা কথা বলতে গিয়ে তাকে বলতে হবে ঐক্য তৈরির মেকানিজমের কথা। তাকে উল্টা ওই অনৈক্যকে বা বিভাজনকে উস্কে দেওয়ার পথে গেলে কোন চেয়ারে যারা আসছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তাদের ওর থেকেও বেশি অনাকাঙ্ক্ষিত। এইটা আরো দু একটা জিনিস দেখেন। এই যে বলছেন যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে উপদেষ্টারা কেন গেল না, ছাত্র সমন্বয়করা কেন গেল না। আজাদ ভাই বলছিলেন যে এটা পুলিশের দায়িত্ব। ঠিক আছে, পুলিশ সংখ্যায় কম, পুলিশ মোরালি উইক, পুলিশ আগের মতো বল প্রয়োগ করতে পারে না, কিন্তু সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া মাঠে নামানো হয়েছে। আগেই যদি তথ্য থাকে, সংবাদ মাধ্যমে অলরেডি আসছে, ঘোষণা দিয়ে করছে, সেখানে কেন সেনা মোতায়েন করা হলো না? তাদের তো বৈধভাবেই মোতায়েন করা যায়, মাঠেই তো আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। বিজিবি কেন হলো না? বিজিবি এবং সেনাবাহিনী তো এখনো পুলিশ মতো অতটা প্রশ্নবিদ্ধ হয়নি, তাই না? ফলে এইটা সরকার যদি একটু মানে ওয়েল থট একটা প্ল্যানিং থাকতো যে হ্যাঁ আমরা এটা এইভাবে মোকাবিলা করবো, কোথায় যেন তাদের হয় শৈথিল্য আছে, অথবা ভিতর থেকে কেউ খেলছে, অথবা তাদের ভয় উৎকণ্ঠা, পারবো কি পারবো না, এটা করা ঠিক হবে কিনা। এটা আরেকটা জিনিস একটু বলি, আমি মাঝখানে একটু বলতেই হচ্ছে, এই খবরটা আসলে গণমাধ্যমের বরাতে সবাই জানে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, দুটি কলেজে এরকম ঘোষণা দিল, বিএনপিও তো জানতো। বিএনপি কি সরকারকে এই পরামর্শটা দিয়েছে? আপনি আবারও ওইদিকে যাচ্ছেন। বিএনপি ক্ষণে ক্ষণে ফোন করে পরামর্শ দিতে যাবে কেন? সেটা তো অযাচিত মনে হতে পারে সরকারের কাছে। সরকার কি কারো কাছে পরামর্শ চাইলে না দেয়? সরকারে যারা বসে আছে তারা কি এগুলি না বোঝার মতো লোক বসে আছে? সেটা তো না। আর বিএনপি এটা ইন্টারভেন করা মানে অযাচিত হস্তক্ষেপ করা। প্রধান দায়িত্ব হচ্ছে স্টেট অ্যাপারেটাস গুলা সঠিকভাবে কাজ করা। সেই কাজটা কে করাবে? সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা নির্দেশ দিয়ে করাবেন, প্ল্যানিং করে করাবেন। সেইখানে ঘাটতি। এবং জাহিদ ভাই বলছিলেন যে সরকার তো আমাদের কথা শুনে, আমাদের কথা নাকি পৌঁছে যাবে সরকারের কানে। আমার মনে হয় কথাটা আরো দুই জায়গায় বলেছি। শেখ হাসিনার সময় আমাদের বলে দেওয়া হতো তোমরা কথা বলতে পারবা না। আমাদের নানান ভাবে আপনাদের মতো এইসব প্রোগ্রামে আসতাম, তিনজন একমতের, একজন ভিন্ন মতের, তার মধ্যে আবার উপস্থাপনায় যিনি থাকেন তিনি আবার কি চাবিতে ঘুরতেন জানি না। বেশিরভাগ টেলিভিশন এরকম থাকতো, কথা বলার সুযোগই ছিল না। লিখতে হলে ভয়ে লিখতে হতো, বলতে হলে ভয়ে বলতে হতো। অল্প বলতে পারতাম, সেই অল্পটা কোনোই কাজে আসতো না। এখন আমরা প্রধান উপদেষ্টার আবার সরকারের যে তাদের যে উদারতা, তাদের প্রচুর কথা বলছি, খুবই আশাব্যঞ্জক ভাবে কথা বলছি, কিন্তু শেষ বিচারে গিয়ে যে এটার যে আফটার ইফেক্ট, যেটা বাস্তবায়ন, সেখানে দেখছি সেই শেখ হাসিনার মতো একই। আমরা কি আলিমা মজুমদারকে যে সমালোচনা হয়েছে, তার যে সেক্রেটারি নিয়োগ দিল প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালকরে, এই যে ডিসি নিয়োগ নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের এসআই, এই লাঠিয়াল বাহিনী নিয়োগের জন্য 24-এর নির্বাচনের পরে যে 3269 জনকে দিল, তাদের ভাই ভাই কারা ডাকলো, কোন ব্যবস্থা আমরা দেখেছি? এ পর্যন্ত আমরা যে সমালোচনা করেছি,
আমার চোখে তো পড়ে না যে কোনো সমালোচনার মুখে সরকার ব্যাখ্যা দিয়ে কোনোটাকে প্রত্যাহার করেছে বা ভুল স্বীকার করে বলছে হ্যাঁ আমার এই নিয়োগটা ভুল হয়েছে, আমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, বা এইখানে এটা কারো হলো তাদের বিরুদ্ধে আমি এই শাস্তিমূলক ব্যবস্থা নিলাম। একটা দপ্তর পরিবর্তন করেছেন, সেই দপ্তর পরিবর্তনের পিছনে আবার অন্য ব্যাখ্যা অনেকে মনে করছেন যে জনপ্রশাসনকে বিশেষ কোনো উদ্দেশ্যে বিশেষ ব্যক্তির হাতে দিতে হবে, সেই জন্য করা হলো কিনা, এটা ওনার জন্য শাস্তি না আরেকজনের প্রয়োজনে আনা হলো। ফলে আমরা যে কথাগুলি বলছি, যে সমালোচনাটা করছি, সেটা আমরা প্রচুর মন খুলে বলতে পারছি, খুবই উদ্বেলিত যে আহা আমরা স্বর্গীয় একটা অবস্থায় আছি, প্রচুর কথা বলতে পারছি, কিন্তু সেই কথাটা বলে লাভ হচ্ছে কি? যখন বলতে পারতাম না, কম বলতে পারতাম না, তখনকার যে শেষ ফল যা ছিল, এখন যে বলতে পারছি তখনকার শেষ ফল তো সেরকমই দেখছি, আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। আজাদ মজুমদার, ছোট্ট করে একটু, সময় বেশি নেই, ছোট করে একটু জানতে চাই, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম আজকে বলেছেন, নবাবের একটি অনুষ্ঠানে বলেছেন যে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে অবস্থায় রাজনৈতিক দলগুলো সাহায্য দরকার। তিনি বলেছেন গণতন্ত্রীকরণের প্রক্রিয়ার পাশে থাকবে গণমাধ্যম। নবাব সভাপতি এগে আজাদ ওই একই অনুষ্ঠানে বলেছেন যে কর্মসূচির নামে পত্রিকা অফিস ঘেরাও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ডেইলি স্টার সম্পাদক, আপনারা মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়া অবস্থায় যে কথা বলেছেন, সেটাতে আপনাদের কি কোনো ধরনের দুঃখ, লজ্জা বা ক্ষোভ কোনো কিছু কি লাগে কিনা? এটা দুঃখ বা লজ্জা পাওয়ার বিষয় না, এটা সতর্ক হওয়ার বিষয়। উনি যে কথাগুলো বলেছেন, গণমাধ্যমের যে স্বাধীনতার হুমকির কথা, গণমাধ্যমের স্বাধীনতার হুমকি এর আগে আমরা দেখতাম যে মূলত আসতো সরকারের দিক থেকে, আরো অন্যান্য দিক থেকে। এখন যে হুমকিগুলোর কথা আসছে, এই হুমকিগুলো কিন্তু সরকারের দিক থেকে আসছে না, আরো গণমাধ্যমের সাথে জড়িত, গণমাধ্যমকে ব্যবহার করে বা গণমাধ্যমের কাছে, গণমাধ্যমের জন্য হুমকি হয়ে আরো অনেকগুলো পক্ষ আসতে পারে। এখানে কিছু কিছু পক্ষকে আমরা দেখছি যারা গণমাধ্যমের জন্য, গণমাধ্যমেরকে হুমকি দিচ্ছে। একটু আগে ভাই উনি কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। তো এরকম কোনো কিছু 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 দিক সরকার লক্ষ্য করছে। সরকারের দিক থেকে সরকার চেষ্টা করছে যে গণমাধ্যমের স্বাধীনতা যতটা সম্ভব নিশ্চিত করা যায়, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের একার দায়িত্ব না, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। এটা কর্পোরেট হাউস গুলো যারা আছে, যারা গণমাধ্যমে বিজ্ঞাপনদাতা আছে, তারা অনেক সময় বিজ্ঞাপনকে টুল হিসেবে ব্যবহার করতে পারে। এটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার আছে, যাদের কথা মানুষ শুনে, তাদেরও একটা দায়িত্ব আছে মানুষকে বলা যে যাতে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে, কোনোভাবে তাদের স্বাধীনতা বিঘ্নিত না হয়। তো ডেইলি স্টার সম্পাদক যে কথাটা বলেছেন, সেটা সমাজের এই সব ধরনের স্টেক হোল্ডারকে উনি মেনশন করেছেন। তো এর মধ্যে সরকার একটা স্টেক হোল্ডার, আমি এবং সরকারের দিক থেকে আমি অন্তত নিশ্চয়তা দিতে পারি গণমাধ্যমের জন্য সরকারের দিক থেকে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। আমি আবারও আসবো আপনার কাছে। লুৎফর রহমান, আজ যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সময় টোল প্লাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে বহন করা প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ। আর গতকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে লোহাগড়া থেকে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরের একটি সাথে ট্রাকের সংঘর্ষ হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন হান্নান মাসুদ বলেছেন, একের পর এক দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা ভাবার সুযোগ নেই, এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আপনারা কাকে বা কাদেরকে সন্দেহ করেন? প্রথম কথা হচ্ছে, অবশ্যই এটা উদ্দেশ্য প্রণোদিত হওয়ারই কথা, কারণ অভ্যুত্থান পরবর্তী যারা অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তাদের এক ধরনের নিরাপত্তাহীনতার কাজ করেছে নানাভাবে। অভ্যুত্থানের পরে আমরা অনেক জায়গায় দেখেছি নানাভাবে হুমকি ধামকি, এটা অডিও বিপ্লবের মাধ্যমে হোক বা ইভেন ইনবক্সেও, এখনো ইনবক্সে, কারণ ফ্যাসিবাদীর যে দোষরা এখনো রয়েছে তারা তো সরব, তাদেরকে সেভাবে গ্রেফতার করেনি। বিভিন্ন জেলা উপজেলা মফস্বলে যারা, তারা হয়তো শহরের যারা নেতাকর্মীরা আছেন তারা আত্মগোপনে, বাট মফস্বলে যারা, তারা সদর্পে ঘোরাফেরা করছে। সরকার এখানে আসলে কি করছে আমি জানি না। তো এই জায়গা থেকে অবশ্যই এখানে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, এবং হাসনাত সার্জিসের গাড়ি বহরে বা গাড়িতে যে ধরনের অ্যাক্সিডেন্ট বলি বা পরিকল্পিত দুর্ঘটনা বলি, এটা আসলে আমাদের বাংলাদেশের নানা সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে ওই ধরনের ঘটনা ঘটতে আমরা দেখেছি। তো এটাকে বলতে যাচ্ছি না। দেখেছেন বিবিসির ওয়েবে একটা রিপোর্ট এসেছে এবং সেখানে তারা শেষের দিকে বলেছে এখানে কি কেউ কেউ মন্তব্য করছে ওই খবরগুলোর নিচে নাটক কম করো প্রিয়। দেখেছেন বিবিসির, মানে আপনাদের এখন এখন অনলাইন বলি, সোশ্যাল মিডিয়া যদি বলি, সেটা কিন্তু নাটক কম করো প্রিয়দের দখলে আছে। সোশ্যাল মিডিয়া গুলো এখনো শহীদ আবু সাইদের ছবি যদি আপনি দেখেন, সেখানে হা পড়ে। মুগ্ধকে তারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু স্নিগ্ধ মুগ্ধ এক বানিয়ে ফেলেছে। তো আওয়ামী লীগের যে এই যে প্রচারণা সেল,
এরা অনেক স্ট্রং, এরা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, তো আমরা এগুলো নিয়ে শঙ্কিত না আসলে। জি, ডাক্তার জাহিদুর রহমান গভর্নর বলেছেন আমানতকারীদের সুরক্ষার জন্যই যে টাকাটি ছাপিয়ে আজকে দেওয়া হয়েছে, ঘোষণা দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে, সেটি আমানতকারীদের সুরক্ষার জন্যই। বলেছেন এটি নিয়ে গ্রাহকদের চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। বলেছেন আমরা একদিকে তারল্য দিব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নিব, এতে মূল্যস্ফীতি কমে আসতে পারে। একটু বলে রাখি, 13ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ডক্টর আহসান এইচ মনসুর বলেছিলেন নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না, কিন্তু নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হয়েছে বলে আজ তিনি আবার সংবাদ সম্মেলন করলেন। কেন কথা রাখতে পারলেন না গভর্নর? আমি ছোট্ট একটা কথা একটু অ্যাড্রেস করতে চাই। শান্ত ভাই টিভি চ্যানেলগুলোর আগের সময়ের রোলের কথা বলছেন। এই চ্যানেলে এই সময় এই শোটাতে থেকে আমি মনে হয় এটুকু আমি রেকগনাইজ করা জরুরি, কিছু হাতে গোনা চ্যানেল, কিছু শো ওই সময়ও খুব ভালো রোল প্লে করেছে, এর মধ্যে এই শোটা একটা। এবং এই চ্যানেলের আমার একটা স্মৃতি আমি বলতে চাই। 2018 সালের নির্বাচনের দিন আমি পুরো দিনের জন্য এখানে ছিলাম, এবং তখন এই চ্যানেলটা কি ঘটিয়ে দেয় এটা মনে করে এই চ্যানেলটা কেবলে দেখা যায়নি। ওই 18 সালের নির্বাচনে এই চ্যানেলটাকে অনলাইনে দেখতে হয়েছে কেউ যদি দেখতে চায়। আচ্ছা, যাই হোক, গভর্নরের ইস্যুতে আসি। আর এইটুকু বলে রাখছি কারণ আসলে এই পোস্ট হাসিনা সবাই এখন নানান রকম ক্রেডিট ক্লেম করতে লেগে গেছে। অনেকেই অনেক সময় ধরে অনেক কিছু করেছে, দেখবেন ওগুলো এখন চেপে যায়। এবং আওয়ামী লীগ বলতো না, ওই যে হাইব্রিড কাউয়ারা অনেক বেশি আওয়ামী লীগার হয় আগের আওয়ামী লীগারদের চাইতে, which is not wrong। এখনকার আন্দোলনেও কি আপনি কাউয়া দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে দেখছি, হ্যাঁ দেখছি সত্যিই দেখছি। আচ্ছা, গভর্নরের এই ব্যাপারটাকে আমি একটা জায়গায় খুবই স্ট্রংলি সাপোর্ট করি, সেটা হচ্ছে ওনার আসলে ওজন দেওয়ার ব্যাপার ছিল। এখন প্রথম কথা হচ্ছে টাকা ছাপিয়ে দেয়, এগুলোকে হাই পাওয়ার মানি বলে। মানে আপনি এটার অনেক ম্যানিফোল্ড এফেক্ট হয় অর্থনীতির সাইজ অনুযায়ী, এত বুঝিয়ে বলার সময় এখন নাই। ধরুন এই 5,500 কোটি টাকার ইনজেকশনে অ্যারাউন্ড 5 টাইমস ইম্প্যাক্ট হবে, মানে 1 লাখ কোটি টাকা বাজারে এসছে এটা যখন রোল করতে থাকে। সো এটা ইনফ্লেশনকে সিরিয়াসলি উস্কে দেবে। এবং এর আগে আওয়ামী লীগের 60 বা 70 হাজার কোটি টাকার ইম্প্যাক্ট, 60-70 মানে হচ্ছে 3 লাখ কোটি টাকার মতো বাজারে এসছে। তো ওটার মানে মাসুল আমরা এখনো দিচ্ছি, তো এটারও মাসুল আমরা দেব। এখন উনি চেষ্টা করেছেন, কিন্তু এখন আসলে সব কথা বলা হয়নি। আমাদের ধারণা অন্তত 10টা ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। সমাজে কিন্তু ফিসফিসানি আছে, ব্যাংকে গেছেন 5,000 10,000 টাকা পাননি, আমাদের পরিচিত মানুষজন কিন্তু এই ধরনের কথাবার্তা বলছেন। ফলে সরকারের এখন যদি দেখা যায় কোনো ব্যাংক ফল করছে, ব্যাংকের সবচেয়ে বড় বিপদ কোথায়? শ্রেষ্ঠতম ব্যাংকটাও টিকে থাকে আসলে আস্থার উপরে। সবচেয়ে শক্তিশালী ব্যাংক আপনার টাকা নিচ্ছে, উনি আরেকজনকে দিয়ে দিচ্ছে, উনি ধরে নিচ্ছেন আপনি একদিন সকালে সব আমানতকারী এসে টাকা তুলবে না। কিন্তু যখনই 1টা 2টো 3টা ব্যাংক টাকা দিতে পারছে না, দেউলিয়া হওয়ার পরিস্থিতি হয়েছে, শক্তিশালী ব্যাংকেও আপনি যাবো এবং আমরা টাকা তুলে আনতে চাইবো, এবং সেটাও দেউলিয়া হবে। সেটা একটা মারাত্মক ডমিনো এফেক্ট হবে, অর্থনীতি কিন্তু ডিজাস্টার করবে। সো উনি মনে হয় চুজটা করলেন, ইনফ্লেশন আরেকটু বাড়লো, কিন্তু অন্তত এই ব্যাংকগুলোকে যদি দেউলিয়ার হাত থেকে বাঁচে, সেটা অর্থনীতিটাকে ধ্বংস করছে না। এবং উনি যা বলছেন, উনি পরবর্তীতে হয়তো বাজার থেকে টাকা তুলে নেওয়ার অনেক পদ্ধতি আছে। আমরা ওই যে ব্যাংকে টাকা রাখতে রেপো রেট বলি, এগুলো বাড়ানো কমানো নানান রকম পলিসি যে ইন্টারেস্ট রেট আছে সেগুলো করে করে উনি আসতে হয়তো সেটা করে নেবেন। সো এটা মন্দের ভালো অবশ্যই। আরেকটা জিনিস জরুরি, উনি স্বচ্ছভাবে কথাটা বললেন। উনি আসলেন, নিজে বললেন আমরা আগে বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশ, উনি এখন গভর্নর এসে নিজে বলেছেন আমি চেয়েছি, এটা হলো না, আমি এটা করছি, এত টাকা দিয়েছি, ভবিষ্যতে এটা করবো। আমরা পরিষ্কার যে কি হচ্ছে সেই বিষয়ে পরিষ্কার। আজাদ মজুমদার 9 দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। একই সঙ্গে দাবি বাস্তবায়নে গরুমুষে ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তারা। সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এই মহাসমাবেশের ঘোষণা আজকেই দেওয়া হয়, নতুন আন্দোলনের ঘোষণা। মানে প্রায় সব আন্দোলনের পেছনে ষড়যন্ত্র তত্ত্ব পাওয়া যাচ্ছে বা বলা হচ্ছে কোন ষড়যন্ত্র আছে। সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশের মানে আগেই ব্যবস্থা হবে, নাকি সমাবেশে রাস্তাঘাট আটকে তারা ভোগান্তি করবেন, তারপরে কোনো ব্যবস্থা নিতে দেখবো আমরা? ধন্যবাদ। এই বিষয়টা সরকারের মধ্যেও আজকে আলোচনা হয়েছে। সরকারের সচিবালয়ে যারা এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা সরকারের কর্মচারী, তাদের একটা চাকরি বিধি আছে। এই চাকরি বিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকের বিরুদ্ধে। জি, ব্যবস্থা নেওয়া হবে, মানে ভোগান্তিতে পড়বো না তো আমরা? সেটা আমি এই মুহূর্তে আপনাকে তো নিশ্চয়তা যদি আপনি আমার কাছে চান, আমি তো অবশ্যই বলবো যে সরকার সচেতন আছে,
যে মানুষের যাতে ভোগান্তি না হয়, কিন্তু জি। আমি যেটা বাস্তবতা আজকে যে আলোচনাটা হয়েছে আমি আপনাকে সেই আলোচনাটার কথা বলেছি যে এই আন্দোলনে যারা ঘোষণা দিয়েছেন এরা প্রত্যেকে সরকারের কর্মচারী, সরকার থেকে বেতন নেন, সরকারের জনগণের ট্যাক্সের পয়সায়, জনগণের ভোগান্তির, তাদের জনগণকে সার্ভিস দেওয়ার কথা, তাদের কাজ জনগণের জন্য ভোগান্তি তৈরি করার নয়। তাদের চাকরি বিধি অনুযায়ী যদি তারা লঙ্ঘন করে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জি, লুৎফুর রহমান, আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আবু সাইদের পরিবার সাক্ষাৎ এলে আবু সাইদের পরিবারকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন। উপদেষ্টা নিয়ে আপনাদের মধ্যে থেকে কেউ কেউ আঞ্চলিক বৈষম্যের অভিযোগ তুলেছেন, আপনার কি মনে হয় প্রধান উপদেষ্টা কি সেই অভিযোগ খণ্ডন করলেন? এরকম আমার কাছে কিছুটা এমনই মনে হয়, কারণ যখন এই আন্দোলনটা চলছিল তখন উত্তরবঙ্গ থেকে কেন উপদেষ্টা নেই, ময়মনসিংহ অঞ্চল থেকে কেন নেই, আমি নিজেও অবশ্য ময়মনসিংহ এর, আমাদের অঞ্চল থেকে উপদেষ্টা নেই। তো আমার কাছে মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে এই